ইরান এবং আমেরিকা যুদ্ধের জন্য একদম পুরোপুরি প্রস্তুত। ইরান সরাসরি বলেছে এবার হামলা হলে ইসরায়েলের অস্তিত্ব মুছে ফেলা হবে। আপনাদেরকে ছোট্ট একটি তথ্য দিয়ে বিস্তারিত আলোচনায় চলে যাব। সেই তথ্য হচ্ছে, গত জুন মাসে যে 12 দিনের যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধে ইসরায়েলের মোট ভূখণ্ডের প্রায় 6% মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাহলে এবার কি সত্যিই ইরান ইসরায়েলের অস্তিত্ব মুছে ফেলবে এবং ইসরায়েল কি সত্যিই ইরানের মাধ্যমে অস্তিত্বের হুমকির মুখে, যার কারণে আমেরিকাকে ভীষণভাবে উস্কানি দিচ্ছে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখনকার আলোচনায় আপনাদের সঙ্গে রয়েছে আমি সিরাজুল ইসলাম। বিস্তারিত আলোচনায় যাবার আগে আপনাদেরকে বলে রাখি, ভিডিও যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দর্শক, চলুন বিস্তারিত আলোচনা শোনা যাক। গত জুন মাসে ইরান এবং ইসরায়েলের ভেতরে যে যুদ্ধ শুরু হয়েছিল, সেই যুদ্ধ চলেছিল মাত্র 12 দিন। 12 দিন যুদ্ধে ইসরায়েল কিন্তু প্রথমে হামলা চালায় ইরানের উপরে এবং ইরানের প্রথম শ্রেণীর সেনা কর্মকর্তা, বিশেষ করে সেনাবাহিনীর প্রধান এবং আইআরজিসির প্রধান, এছাড়া অনেক গুরুত্বপূর্ণ বিজ্ঞানী, পরমাণু বিজ্ঞানী এবং আইআরজিসির অ্যারোস্পেস ডিভিশনের প্রধান, তারা সব নিহত হয়। প্রথম হামলাতেই ইরান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। এরপরে হামলা সামলে উঠে ইরান পাল্টা আঘাত শুরু করে ইসরায়েলের উপরে এবং আমরা তখন দেখেছি টেলিভিশনের কল্যাণে যে কিভাবে ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত করছে এবং সেই যুদ্ধ চলেছিল মাত্র 12 দিন। সেই যুদ্ধে জানা যায় যে ইসরায়েলের ওয়াইজম্যান ইনস্টিটিউট অব সায়েন্স, এই প্রখ্যাত বিজ্ঞান গবেষণা কেন্দ্র ধ্বংস হয়ে গিয়েছিল। আপনারা সবাই জানেন এটা ছিল ইসরায়েলের সবচেয়ে বড় এবং প্রধান গবেষণা কেন্দ্র, অর্থাৎ বিজ্ঞান গবেষণার প্রাণ কেন্দ্র ছিল এই ওয়াইজম্যান ইনস্টিটিউট। সেটি কিন্তু ইরানের হামলায় ধ্বংস হয়ে গিয়েছে। এই ওয়াইজম্যান ইনস্টিটিউটের 45টি ল্যাবরেটরি ধ্বংস হয়ে গেছে এবং 50%-এর বেশি গবেষণালব্ধ ডেটা ধ্বংস হয়ে গেছে। তার মানে ইসরায়েলের যে গবেষণা, বিজ্ঞান ভিত্তিক জ্ঞান চর্চার কেন্দ্র, বিজ্ঞান ভিত্তিক জ্ঞান, লব্ধ জ্ঞান সমস্ত এখানে মোটামুটি প্রায় ধ্বংস হয়ে গেছে। সেটা এইটা আগামী আরও 20, 25, 50 বছরে ঠিক করা যাবে কিনা বা এই পর্যায়ে আনা যাবে কিনা সেটা এখন প্রশ্নের ব্যাপার। এরপরে ইসরায়েলের গাব ইয়াম নেগেব অ্যাডভান্স টেকনোলজি পার্ক ধ্বংস হয়েছিল। এটাও আপনারা বুঝতেই পারছেন যে টেকনোলজি পার্ক মানে বাংলাদেশের যেমন আইটি পার্ক, ইসরায়েলের তেমনি টেকনোলজি পার্ক। এখন আমাদের বাংলাদেশের আইটি পার্ক হচ্ছে খুব সাধারণ ছোটোখাটো, ইসরায়েলের টেকনোলজি পার্ক মানে কি, সেটা অনেক বড়, গুরুত্বপূর্ণ এবং হাজার হাজার কোটি টাকার সম্পদ। সেখান থেকে এত কিছু গবেষণা করা হয়, তার মূল্য এত। অর্থাৎ যত সফটওয়্যার, যত হার্ডওয়্যার, যত বড় বড় যা কিছু, অর্থাৎ ইসরায়েলের প্রাণকেন্দ্র এই ওয়াইজম্যান ইনস্টিটিউট এবং গাবিয়াম নেগেব ইনস্টিটিউট, এগুলো হচ্ছে ইসরায়েলের প্রাণকেন্দ্র। এগুলো ধ্বংস হয়ে গিয়েছে। তারপরে আমরা জানি যে মোসাদের হেডকোয়ার্টারে হামলা হয়েছিল এবং সেখানে 36 জন কর্মকর্তা মারা গেছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায়। এরপরে রামাত বিমানবন্দর, তারপরে বেন গুরিয়ন বিমানবন্দর, তেল আবিব বিমানবন্দর, এ সমস্ত জায়গায় মারাত্মক রকমের আঘাত এনেছিল। এরপরে আপনারা সবাই জানেন যে হাইফা বন্দরে আঘাত করেছিল এবং সেখানে তেল শোধনাগার ধ্বংস হয়েছে। এরকমভাবে বহু জায়গা এবং সর্বশেষ যেদিন ইরান হামলা চালালো, তারপরে যুদ্ধবিরতি হলো, সেই হামলায় আপনার বাটিয়াম শহর একেবারে ভয়ঙ্করভাবে ধ্বংসযজ্ঞের শিকার হয়, মারাত্মকভাবে ধ্বংস হয়, ক্ষতিগ্রস্ত হয়। তো সব কিছু মিলিয়ে দেখা যাচ্ছে বা বিভিন্ন পরিসংখ্যানে খবরের বিশ্লেষণে বলা হচ্ছে, তখনও বলা হয়েছে যে ইসরায়েলের প্রায় 6% টোটাল যে ভূখণ্ড, সম্ভবত 22,000 বর্গ কিলোমিটার ইসরায়েলের টোটাল ভূখণ্ড, তো তার 6% ধ্বংস হয়ে গেছে মাত্র 12 দিনের যুদ্ধে। এবং ইন্টারেস্টিং তথ্য হচ্ছে যে ইরান ওই যুদ্ধ কিন্তু খুব নিয়ন্ত্রিত, একেবারে টার্গেটেড কিছু এলাকায় বা কিছু স্থাপনায় হামলা চালিয়েছে, তখন কিন্তু ব্যাপক ভিত্তিক হামলা চালায়। এবং ওই যুদ্ধটা হয়েছে তখন আমেরিকা, ইসরায়েল, জর্ডানে মোতায়েন বিভিন্ন দেশের সেনাবাহিনী, জার্মানি, ব্রিটেন, ফ্রান্স সবাই মিলে ইরানের ক্ষেপণাস্ত্র ঠেকিয়েছে, তখন এই অবস্থা। এবং তখন কিন্তু বলা হয়েছিল ইরানের পক্ষ থেকেও বা মিডিয়াতে বলা হয়েছিল যে ইরান খুব পুরনো এবং ধীর গতির
ড্রোন বা ক্ষেপণাস্ত্র এগুলো প্রথমে মেরেছে ইসরায়েলের উপরে, পরে অল্প কিছু ক্ষেপণাস্ত্র, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মেরেছিল, যেগুলো মূলত প্রকৃতপক্ষে যুদ্ধের ময়দানে কি অবস্থা দাঁড়ায় এর পরীক্ষা নিরীক্ষা চালিয়েছে। ইরান কিন্তু সে সময় বিমান বাহিনী ব্যবহার করেনি, অনেক কিছুই ব্যবহার করেনি। তারপরে আমরা দেখেছি মাত্র 12 দিনের যুদ্ধের পরেই ইসরায়েল যুদ্ধবিরতির জন্য চেষ্টা চালিয়েছে, অনেকটা কান্নাকাটি করার মতো করেছে, এবং এক পর্যায়ে আমেরিকা ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে যায় এবং ইরানের অন্তত 3টি পরমাণু স্থাপনায় হামলা চালানোর পর তাড়াতাড়ি যুদ্ধবিরতির দিকে চলে যায়। ইরানও সেই সময় যুদ্ধবিরতিতে প্রথমে যদিও রাজি ছিল না, তারপরেও ইরান এই যুদ্ধবিরতি মেনে নিয়েছে। তখন আন্তর্জাতিক একটা চাপ আসতে পারে ইরানের উপরে এবং জনগণের ভেতর থেকেও চাপ সৃষ্টি হতে পারে, যার কারণে ইরান সেই সময় অনেকটা অনিচ্ছা সত্ত্বেও যুদ্ধবিরতি মেনে নিয়েছিল। কিন্তু এবার যখন আমেরিকা এবং ইসরায়েল যুদ্ধ শুরু করতে যাচ্ছে, তখন কিন্তু একদম ইরানের পক্ষ থেকে অল আউট যুদ্ধ হবে। ইরানের সর্বোচ্চ নেতা থেকে শুরু করে সবাই একই রকমের ঘোষণা দিয়েছে যে সর্বাত্মক যুদ্ধ শুরু হবে এবং আঞ্চলিক যুদ্ধ শুরু হবে। আমি আবারও বলি যে 12 দিনের যুদ্ধে, জুন মাসের যে 12 দিনের যুদ্ধ, সেই যুদ্ধে কিন্তু লেবানন, ইয়েমেন এবং ইরাক, সিরিয়া থেকে কেউ ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেনি, অর্থাৎ প্রক্সি ফোর্স যুদ্ধ শুরু করেনি। এবার কিন্তু চিত্রটা ভিন্ন হবে। সেক্ষেত্রে ভয়াবহ রকমের একটা যুদ্ধ হবে এবং এই যুদ্ধে ইসরায়েল যেভাবে যুদ্ধটা শুরু করতে চাপাচাপি করছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের উপরে, তাতে যদি যুদ্ধ শুরু হয় তাহলে ইসরায়েল ইরানের হাতে সম্ভবত অস্তিত্ব হারাবে। যা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, বুঝতে পারছি ইরানের মনোভাবটা এইরকম যে এই ইসরায়েল যেহেতু উস্কানি দিয়ে বারবার যুদ্ধ শুরু করছে এবং মধ্যপ্রাচ্যে এত ঝুট ঝামেলা পাকাচ্ছে, অনেক হত্যাকাণ্ডের সাথে ইসরায়েলের জড়িত থাকার কথা উঠে আসে এবং ফিলিস্তিনকে কেন্দ্র করে ইসরায়েল কি করছে তা সারা বিশ্ব দেখছে। সেক্ষেত্রে ইরান একদম কমপ্লিটলি এবং ফার্স্টলি প্রথমেই টার্গেট করবে ইসরায়েলকে, এতে কোনো সন্দেহ নেই। মার্কিন একজন সাবেক সেনা কর্মকর্তা গতকালকে ইরানের প্রেস টিভিতে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন যে আমেরিকার থার্ড মোতায়েন করা আছে ইসরায়েলকে রক্ষা করার জন্য। এই থার্ড সিস্টেম পরিচালনা করে মার্কিন সেনারা। এর মানে দুটো বিষয়। একটা বিষয় হচ্ছে যে ইসরায়েলের যে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, আয়রন ডোম স্লিং, ডেভিড স্লিং, তারপরে অ্যারো, এই সমস্ত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের ক্ষেপণাস্ত্রকে যে ডিফেন্ড করতে পারবে না, ইন্টারসেপ্ট করতে পারবে না বা পারছে না, এটা মোটামুটি পরিষ্কার। যার কারণে থার্ড সিস্টেম ওখানে মোতায়েন করা হয়েছে। এখন থার্ড সিস্টেম যে ঠিকমতো কাজ করবে কিনা সেটা নিয়ে তো একটা প্রশ্ন আছে। এই ব্যাপারে মার্কিন এই সামরিক কর্মকর্তা, সাবেক সামরিক কর্মকর্তা, তিনি বলেছেন যে এই থার্ড সিস্টেমের উপরে ইরান হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করবে। তখন অন্তত পক্ষে 1,500 মার্কিন সেনা মারা যেতে পারে ইরানের এই ক্ষেপণাস্ত্র হামলায়। তার মানে ইসরায়েলে যে থার্ড সিস্টেম মোতায়েন করা হয়েছে, সেই থার্ড সিস্টেম বা অন্যান্য জায়গায় যে থার্ড সিস্টেম মোতায়েন করেছে, সেইগুলো ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে পারবে না। এই কথা বলছেন আমেরিকার একজন সামরিক কর্মকর্তা, সাবেক সামরিক কর্মকর্তা। তিনি তো সামরিক কর্মকর্তা এবং আমেরিকার, তিনি তো আর ইরানের কেউ না। তিনি এই কথা বলছেন, তার মানে দাঁড়াচ্ছে যে ইরানের যে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো, বিভিন্ন ধরনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তার হাতে আছে, সেগুলো রিয়েলি ঠেকানো মুশকিল হবে। সেক্ষেত্রে আমেরিকা এবং ইরানের কি ধরনের ক্ষয়ক্ষতি হবে সে আলোচনা আমি অন্য একটা ভিডিওতে করব প্রয়োজনে, কিন্তু এখানে আজকে আলোচনা মূলত কেন্দ্রীভূত রাখতে চাই বা ফোকাস করতে চাই শুধুমাত্র ইসরায়েলের ব্যাপারে, যে ইসরায়েল কি তার অস্তিত্ব হারাতে যাচ্ছে কিনা এই যুদ্ধে, সম্ভাব্য এই যুদ্ধে। আমার কাছে মনে হচ্ছে আমেরিকা এবং ইসরায়েলের ভেতরে ভয়াবহ রকমের একটা যুদ্ধ হবে এবং এই যুদ্ধে একটা চূড়ান্ত রকমের পরিণতির দিকে যাবে, চূড়ান্ত রকমের পরিণতি এনে দেবে। কারণ হচ্ছে যে ইসরায়েল তো খুব ছোট্ট একটা দেশ, মাত্র 22,000 বর্গ কিলোমিটার, সম্ভবত যতদূর মনে পড়ছে আমার। 22,000 বর্গ কিলোমিটার ভূখণ্ডের একটা দেশ, কতগুলো ক্ষেপণাস্ত্র বা লাগে সেটাকে ধ্বংস করে দিতে, এবং পুরো দেশটাকে অর্থাৎ পুরো ভূখণ্ডটাকে তো ধ্বংস করার দরকার নেই। ধ্বংস করার দরকার তার মূল মেরুদণ্ড ভেঙে দিলেই তো হয়ে গেল। তার বিমানবন্দরগুলো, তার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেম এবং তার যেখান থেকে হামলা চালাচ্ছে সেই সমস্ত জায়গা। ধরুন ইসরায়েল যে বিমান ইরানে পাঠালো হামলা চালানোর জন্য, সেই বিমান ধরে নিলাম ইরানে হামলা করলো,
কিন্তু ইরান যে ক্ষেপণাস্ত্র মারবে, এত ক্ষেপণাস্ত্র ড্রোন তো ইসরায়েল মোকাবেলা করতে পারবে না একসাথে। কারণ এবার আগেই বলা হয়েছে যে অল আউট ওয়ার হবে, সর্বাত্মক যুদ্ধ হবে, কোনো রকমের আর বাছ বিচার করা হবে না। ইরান কিন্তু আগেরবার কোনো বেসামরিক এলাকায় হামলা চালায়নি, শুধুমাত্র সামরিক এবং কৌশলগত গবেষণা কেন্দ্রগুলোতে হামলা চালিয়েছে। আপনারা তো শুনলেনই যে ওয়াইজম্যান ইনস্টিটিউট, তারপরে গাবিয়াম নেগেভ অ্যাডভান্সড টেকনোলজি পার্ক, এই রকমের গুরুত্বপূর্ণ গবেষণা কেন্দ্র, বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র। এই গবেষণা কেন্দ্র বেসিক্যালি ইসরায়েলি মিলিটারিকে, সামরিক বাহিনীকে সবকিছু তৈরি করে দেয়। এই জন্য এইগুলোতে হামলা চালিয়েছে, না হলে হয়তো ইরান এগুলোতেও হামলা চালাতো না। এখানে একটা প্রশ্ন আসতে পারে যে হাইফা যে বন্দর, সেখানে তেল রিফাইনারিতে কেন হামলা চালালো? সেখানে তেল রিফাইনারিতে হামলা চালিয়েছে মূলত একটা কারণে। সেটা হচ্ছে যে এখানকার তেল ব্যবহার করে তো ইসরায়েল ইরানের উপরে বিমান হামলা চালানোর চেষ্টা করেছে, ফলে যাতে তেল না পায় সেই জন্য, এবং বিমান হামলা চালাতে না পারে। অর্থাৎ যুদ্ধের সাথে রিলেটেড যত যা কিছু, তার প্রত্যেকটা জায়গা ইরানের হামলাই চলে আসবে এবার, এতে কোনো সন্দেহ নেই। সেক্ষেত্রে ইসরায়েল আসলেই অস্তিত্বের হুমকির মুখে পড়তে পারে, আমার কেন যেন এমনই একটা বিশ্বাস হচ্ছে। এবং ইসরায়েল এই অস্তিত্বের হুমকি মনে করে বলেই আমেরিকাকে বারবার জোর করে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে বাধ্য করছে। তো সুপ্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় সম্ভাব্য যে যুদ্ধ হতে যাচ্ছে? বিভিন্ন খবরে বলা হচ্ছে যে শনিবারেই আমেরিকা ইরানে হামলা চালাবে। যদি হামলা চালায় তাহলে সর্বাত্মক যুদ্ধ হবে, এটা তো মোটামুটিভাবে ধরে নেওয়া যাচ্ছে। সেক্ষেত্রে আপনাদের কি মনে হয় যে এই যুদ্ধে ইসরায়েলের অস্তিত্ব সংকটের মুখে বা হুমকির মুখে পড়তে পারে, এমনকি ইসরায়েলের অস্তিত্ব মুছে যেতে পারে? কি মনে হয় আপনাদের? ইসরায়েল কেন এতটা উঠে পড়ে লেগেছে আমেরিকাকে দিয়ে ইরানের বিরুদ্ধে হামলা চালানোর জন্য? কি মনে হয় আপনাদের? আপনারা কমেন্টে লিখতে পারেন, আর লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তাতে এই চ্যানেল বহু মানুষের কাছে সহজেই পৌঁছে যাবে। দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।